এই গল্পটা হলো এক চাষি কেশব ও তার বউ মধুমতির। কেশব আম, লেবু আর তেঁতুল চাষ করত। তারপর ওর জমির পাশে একটা ছোট্ট দোকান করে ও সেগুলো বিক্রি করত, কিন্তু তাতে রোজগার খুব কম ছিল। একদিনের কথা, গ্রামে এক সরকারি ঘোষণা হলো, গ্রামের লোক সবাই শোনো শোনো, সরকারের পক্ষ থেকে কাল থেকে 15 দিনের জন্য রোজগার শিবির বসছে, যেখানে মহিলাদের জন্য আচার, মোরব্বা, সব রকম কুটির শিল্পের প্রশিক্ষণ দেওয়া হবে। আজই পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে নিজের নাম লিখিয়ে আসুন। এই কথা শুনে মধুমতি কেশবকে বলল, আমিও এই শিবিরে গিয়ে মুরব্বা বানানো শিখব। আরে মুরব্বা বানিয়ে তুমি কি করবে? আমাদের গাছের আম, তেঁতুল, লেবু এদের দিয়ে আচার বানিয়ে বাজারে বিক্রি করব, তাতে আমাদের রোজগার বাড়বে। এটাও একবার চেষ্টা করে দেখা যাক। পরের দিন মধুমতি সরকারি শিবিরে গেল। ওখানে আম, তেঁতুল আর লেবুর মুরব্বা বানানো শেখানো হলো। ও প্রত্যেক দিন শিবিরে গিয়ে নতুন নতুন জিনিস বানাতে শিখল। বাড়ি ফিরে মধুমতি লেবু আর তেঁতুলের আচার বানালো। এই নাও, একটু চেখে দেখে বলো তো কেমন হয়েছে। খুব ভালো। কেশব তো পুরো বাটি চেটে পুটে খেয়ে নিল। এইটা দেখে মধুমতি খুব খুশি হলো আর হাসতে শুরু করলো। এখন যা খাবার খেয়ে নাও, কাল থেকে কিন্তু আর খেতে পাবে না। কেশব তার বউর দিকে তাকালো, আবার খেতে শুরু করলো। পরের দিন কেশব তার গুমটিতে আচারও রাখা শুরু করলো। কেশবের গুমটি গ্রাম থেকে অনেক দূরে ছিল, এর জন্য এখানে মানুষজনের চলাচল খুব কম ছিল, খুব একটা বিক্রিও হতো না। আমার মনে হয় না এসব জিনিস এখানে বিক্রি হবে। আরে এত রোদ্রে এখানে কে আসবে বলো তো? তুমি এসব বলো না তো। পরের দিন থেকে মধুমতি গুমটির সামনে একটা জলের কলসি রাখলো। এখন লোক জল খেতে আসবে আর আচার ও মুরব্বাও কিনবে। মধুমতির এই ভাবনা কাজে লেগে গেল। লোক জল খেতেও এলো, আচার আর মুরব্বাও কিনতে শুরু করলো। এখন মধুমতিকে রোজ অনেক আচার ও মুরব্বা বানাতে হতো। ব্যবসা তো এবার খুব ভালোই চলছে। হ্যাঁ, কিন্তু আমার এখন সাহায্যের দরকার। আমি ভাবছি আমার ছোট বোনকে এখানে ডেকে নেব, তাহলে কাজেও সুবিধা হয়ে যাবে। তুমি যেমন বলবে গিন্নি। মধুমতি আর তার বোন দুজন মিলে আচার ও মুরব্বা বানাতে শুরু করলো। ধীরে ধীরে তাদের ব্যবসা আরো এগোতে লাগলো এবং তাদের গুমটিতে আরো ভিড় জমতে লাগলো। কিছুদিন পর ওর গুমটি দোকানে পরিণত হলো আর মধুমতি 3-4 জন মহিলাকে কাজের জন্য বাড়িতেই ডেকে নিল। মধুমতি আর কেশবের পরিশ্রমে তারা 1 বছরের মধ্যে একটা গোডাউন কিনে নিল আর সেখানে একটা আচার ফ্যাক্টরি গড়ে তুলল। এখন মধুমতি নিজেই অন্য মহিলাদের ট্রেনিং দিতে শুরু করলো আর তাদের পারিশ্রমিকও দিতে শুরু করলো। মধুমতি পাঁপড় বানানো শুরু করলো। এখন তাদের আচারের ফ্যাক্টরি থেকে শহরের দোকানে আচার, পাঁপড় আর মুরব্বারও সাপ্লাই হতো। কেশব আর মধুমতি খুব খুশি ছিল, কারণ তাদের ব্যবসা খুব বাড়ছিল। তারপর একদিন তাদের খুশির কোনো সীমানা ছিল না, যেদিন একটা বড় কোম্পানির অফিসার তাদের কাছে এলো। আপনাদের মুরব্বা আর আচার খুব সুস্বাদু। ধন্যবাদ। আমরা এক্সপোর্টের ব্যবসা করি, আর দেশি আচার, মুরব্বা, চাটনি, পাঁপড় এগুলো বিদেশে খুব চলে। আমরা চাইছিলাম যে আপনি আমাদের সঙ্গে বিদেশের জন্য ব্যবসা শুরু করুন। বিদেশে? হ্যাঁ, আর এই জন্য আমরা আপনাদের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করতে চাই। মধুমতি আর কেশব অনেক বড় একটা কন্ট্রাক্ট পেল, যাতে ওদের ভাগ্য খুলে গেল। শুরুতে ওদের একটা ফ্যাক্টরি ছিল, এখন প্রতি রাজ্যে একটা করে ফ্যাক্টরি আছে ওদের। প্রত্যেক শহরে ওদের প্রোডাক্ট বিক্রি হতো। এখন কেশব আর মধুমতির একটা বড় ফ্যাক্টরি তৈরি হলো, শ্রী কৃষ্ণ ফুডস। এই কোম্পানির চর্চা শুধু ভারতবর্ষেই নয়, সারা বিদেশেও ছড়িয়ে পড়ল। মিতালি, এই দেখো, দুধের স্বরকে এইভাবে ভালো করে ফুটিয়ে তার থেকে শুদ্ধ দেশি ঘি বানানো হয়। ঠিক আছে ঠাম্মা।
আচার বানানোর জন্য সবার আগে যেটা দরকার তা হলো আমকে ভালো করে শুকিয়ে নিতে হবে। কেন ঠাম্মা? কারণ আমের মধ্যে যদি একটুও জল থেকে যায় তাহলে মশলা মেশানোর পরে স্বাদ একটুও ভালো হয় না। ঠিক আছে ঠাম্মা, আমি বুঝতে পেরেছি। এইভাবে মিতালি তার ঠাকুমার থেকে অনেক কিছু জিনিস বানানো শিখল। মিতালি রান্না করতে খুব ভালোবাসতো। সময় এগোতে লাগলো, আর এখন মিতালি সুন্দরী এক যুবতী হয়ে উঠেছিল। ঠাকুমা মিতালির বিয়ে এক সুপুরুষ যুবক মহেশের সাথে দিলেন। মিতালি আর মহেশ তারা একসাথে আনন্দে দিন কাটাচ্ছিল। 1 বছর পর মিতালি আর মহেশের 2 যমজ সন্তান হলো, যাদের নাম তারা অলোক আর আদিত্য রাখল। দুজনের সুখেই দিন কাটছিল। মহেশ তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করছিল। কিছু সময় পর মিতালির ঠাকুমা মারা গেলেন। কেঁদে কেঁদে মিতালির শরীর খারাপ হয়ে গেল। এখন মিতালির জীবনে ওর আপনজন বলতে শুধু 3 জন ছিল, মহেশ আর তার 2 সন্তান। মিতালি নিজেকে সামলে নিল, আর তারপর তার স্বামী ও সন্তানদের সেবায় ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু হয়তো ভগবান মিতালির জীবনে খুব কম সুখ লিখেছিলেন। একদিন মহেশের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, যার ফলেও শয্যাশায়ী হয়ে গেল। মিতালি এটা বুঝতে পারছিল না যে কিভাবে সে নিজেকে সামলাবে এবং সন্তানদের বড় করে তুলবে। কিছুদিনের মধ্যেই তাদের ঘরে খাদ্যের অভাব দেখা দিল। তাদের কাছে ওষুধ কেনারও টাকা ছিল না। আর তারপর একদিন মহেশও এই পৃথিবীর মায়া ত্যাগ করল। মহেশের মৃত্যুর ফলে মিতালির জীবনে আরও দুঃখ নেমে এলো। সংসারে মহেশই একমাত্র উপার্জন করত, যার চলে যাবার ফলে সংসারের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছিল। মিতালি কোনো দিন উপার্জন করেনি, কিন্তু এখন তার কাছে আর কোনো উপায় ছিল না। এখন যদি আমি রোজগার করতে না পারি তাহলে আমার 2 সন্তানই না খেতে পেয়ে মারা যাবে। আমাকে রোজগার করতেই হবে, কিন্তু কিভাবে রোজগার করব? আমি তো সেভাবে কোনো কাজই শিখিনি, এমনকি পড়াশোনাটাও জানি না। মিতালি এই চিন্তায় ডুবে ছিল। সে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। হঠাৎ তার নজর ঘরে থাকা এক পাত্রর দিকে গেল। আচার, হ্যাঁ, আমি তাহলে আচার বানিয়ে বিক্রি করতে পারি। মিতালি আচার বানাতে শুরু করলো, আর যেই তার আচার তৈরি হয়ে গেল সে সেটাকে একটা বড় পাত্রে ভরে ফেলল। এই আচার মিতালি বাজারে নিয়ে গেল। সেখানে চেঁচিয়ে চেঁচিয়ে মিতালি আচার বিক্রি করল। বেশ অনেকে মিতালির থেকে আচার কিনল। আর সন্ধে হওয়ার পর মিতালি বাড়িতে এসে তার উপার্জন দেখে খুব খুশি হলো। সেই টাকা দিয়ে মিতালি আরও আম কিনল, আর তার 2 সন্তানের জন্য খাবার জিনিস কিনে নিয়ে গেল। পরদিন মিতালি আবার আচার বানালো। আবারও সে বাজারে গিয়ে সেগুলো বিক্রি করল। কিছুদিনের মধ্যেই মিতালির আচার পুরো শহরে খুবই বিখ্যাত হয়ে উঠেছিল। আর এখন সবাই লাইন দিয়ে মিতালির আচার কিনতে শুরু করলো। মিতালি খুশি ছিল, কারণ সে প্রয়োজনের তুলনায় বেশি উপার্জন করছিল। আর তার 2 সন্তানের লালন পালন বেশ ভালোভাবেই হচ্ছিল। কয়েক বছরের মধ্যেই মিতালির 2 ছেলে বড় হয়ে গেল, আর এখন তারা দুজনেই এক ভালো স্কুলে লেখাপড়া করছিল। মিতালি আচার বানিয়ে বানিয়ে একটা বেশ বড় বাড়ি বানিয়ে ফেলল। আর এখন মিতালি বাজারে একটা বড় দোকানও কিনে ফেলেছিল।
এখন সে আচারের সাথে সাথে অন্য আরও অনেক কিছু বিক্রি করছিল। মিতালি তার সাহায্যের জন্য আরও অনেককে কাজে নিযুক্ত করল। এর ফলে গ্রামের অনেক গরিব মহিলা কাজও পেয়ে গেল, আর তাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠল। যত দিন যাচ্ছিল মিতালির রোজগার ততই বাড়ছিল। মিতালি তার ব্যবসা বাড়ানোর জন্য নতুন প্রযুক্তির সাহায্য নিল। তার সেই ছোট্ট ব্যবসা এখন বিশাল এক ফ্যাক্টরি হয়ে উঠেছিল, আর বাজারের তার সেই ছোট্ট দোকানটা বিশাল বড় এক কোম্পানি হয়ে উঠেছিল। মিতালি এক অশিক্ষিত গরিব বিধবা থেকে এখন এক বিশাল বড় কোম্পানির কর্ত্রী হয়ে উঠেছিল। আর এখন যখন রিপোর্টার তাকে জিজ্ঞেস করলেন, আচার বানিয়ে আপনি এত বড় একটা কোম্পানি তৈরি করলেন, ম্যাডাম, আপনি কি এটা আমাদের বলবেন? এর পেছনে আপনার প্রেরণা কি ছিল? প্রয়োজন? যদি আমার রোজগার করার প্রয়োজন না থাকতো তাহলে আমি আচারও বানাতাম না, আর এত বড় ব্যবসাটাও হতো না। মিতালি ম্যাডাম, আপনার এই সাহসিকতার জন্য আপনাকে কুর্নিশ, আর আমার শুভেচ্ছা রইল যাতে আপনার এই ব্যবসা খুবই দ্রুত আন্তর্জাতিক ব্যবসার রূপ নিতে পারে। তাহলে ম্যাডাম, আপনার এই জীবনের গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনে সফল হতে গেলে সব সময় কঠোর পরিশ্রম করা প্রয়োজন।